SIR 2026 অর্থাৎ 2026-এ হবে। আর এই SIR-এর মাধ্যমে পশ্চিমবাংলায় আমাদের প্রাক্তন ভোটার, বর্তমান ভোটার, ডি ভোটার এবং চলতি ভোটার গণ্য করা হবে। তো এক নজরে আমরা দেখতে চলেছি কোন জেলায় কত ভোটারের মিল আছে। তার মানে ভোট ম্যাচিং করতে গিয়ে কোনো জেলায়, যেমন পশ্চিম বর্ধমানে কোনো তালিকায় এসেছে পশ্চিম বর্ধমানে মিল পাওয়া গিয়েছে 50%, আবার পূর্ব বর্ধমানে মিল পাওয়া গিয়েছে 61%, আবার পূর্ব মেদিনীপুরে 65%-এর বেশিও ভোটে মিল পাওয়া গিয়েছে। যেমন দক্ষিণ 24 পরগনায় 50% ভোটার লিস্ট মিল পাওয়া গিয়েছে। ম্যাচিংয়ের কাজ শুরু হয়ে গেছে, ম্যাচিংয়ের কাজ শুরু হয়ে গেছে। এবং উত্তর 24 পরগনায় সেখানে পাওয়া গিয়েছে গড়মিল দেখা যাচ্ছে অনেকটা বেশি। তো বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই। আসলে এই SIR-টা এটা ভোটের তথ্য, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কোনো ভোটার সে মারা গিয়েছেন, অথবা এখানে ভোটার ছিলেন তিনি অন্য জায়গায় ট্রান্সফার করেছে। তো মূলত এই ইলেকশন কমিশনারের দপ্তরে যে প্রথম যে তথ্যটা তিনি বলতে চাইছেন যে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবেন তিনি ওয়েস্ট বেঙ্গলে ভোটার লিস্টে তার নাম পাওয়া যাবে অবশ্যই। তো যাদের নাম না থাকবেও তাদেরও ভয়ের কোনো কারণ নেই, কারণ 12টা নথির মধ্যে বেশিরভাগ নথি আমাদের পশ্চিমবাংলায় বহু মানুষের রয়েছে। তবে আমরা চাই, আমরা ভারতীয় আর আমরা পশ্চিমবাংলার মানুষ হিসেবে আমরা চাইছি যে আমাদের দেশের স্বচ্ছ নাগরিক যারা, তারা আমাদের দেশের ভোটার অধিকার পাক। স্বচ্ছ ভোটার যারা, তাদের নাম একটাও না বাদ যাক। তবে রাজনৈতিক ব্যাপারগুলো বলবো না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা রাজনৈতিক স্বার্থচর্চার জন্য, স্বার্থচরিত্রতার জন্য তারা বলছে একটাও ভোটারের নাম বাদ দিলে রক্তাক্ত করে দেবো, খুনাখুনি হবে, গণ্ডগোল করবে, এটা করব ওটা করব, হেন তেন বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছে। তা বন্ধুরা, আমার বলার বক্তব্য এটাই যে আমি চাইছি আমাদের ভারতবর্ষের যে স্বচ্ছ নাগরিক তারা ভোটার অধিকার পাক, এবং আমাদের দেশ থেকে, আমাদের দেশে যারা অতিথি হিসেবে এসেছেন, যারা অন্য দেশ থেকে এসেছেন, ঠিক আছে, তারা যেন আমাদের দেশের ভোটার অধিকার না পায়। তো বক্তব্য হচ্ছে যারা অবৈধ ভোটার তারা যেন ভোটার অধিকার পাক, আর যারা বৈধ ভোটার তারা, তাদের নাম না যেন কোনোভাবে বাদ যায়। তাহলে এর মধ্যে দিয়ে বোঝা যাবে আমরা দেখতে পাচ্ছি আমরা এই দেশের নাগরিক, অর্থাৎ আমাদের যে অধিকার, আমরা অনেক অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। যখন ম্যাচিংয়ের কাজ হবে, যদি সঠিকভাবে হয়, নিরপেক্ষতার সাথে হয়, তাহলে আমাদের ভারতের পশ্চিম বাংলার একটাও ভোটার বোধহয় বাদ যাবে না। আর যদি এর পিছনে কোনো রাজনৈতিক চক্রান্ত থাকে, তাহলে নিশ্চয়ই শোনা যাচ্ছে কিছু, মানে SIR হবার আগে আমি অবাক হয়ে যাই বন্ধুরা, SIR হবার আগে কি করে বিজেপি নেতারা বলে দিচ্ছে 1 কোটি 1.5 কোটি লোক বাদ যাবে। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা, যেসব মুসলমানরা ভারতবর্ষে এসেছে তাদের নাম ছাড়া, তারা আমাদের দেশের নাগরিক নয়, তাদের নাম আমাদের দেশের ভোটার লিস্টে আমরা দেখতে চাইছি না। এটা যেমন সত্য, তেমন বাংলাদেশ থেকে যারা অন্য ধর্মের মানুষরা আসবে তাদেরকেও আমরা ভোটার লিস্টে আমরা নাম দেখতে চাইছি না। তারাও যেমন আমাদের দেশের নাগরিক নয়, অন্য ধর্মের মানুষরাও, তারাও আমাদের দেশের কোনো আপনজন বা নাগরিক বলে আমরা মানি না, এবং তাদের নামও ভোটার লিস্টে থাকলে আমরা মেনে নেব না। আমাদের দেশে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে যত মানুষ রয়েছে স্বচ্ছ নাগরিক, তার তথ্য প্রমাণ দিয়ে তারা ভোটার অধিকার পাক, এটা সবাই চাই, এবং স্বচ্ছভাবে সে ভোট দেওয়ার অধিকার পাক, সেটা আমরা
আশা করি। তো চলুন বন্ধুরা, আগে আমরা প্রথমে ভিডিওটা দেখে আসি, তারপরে এই ভিডিওর বিষয়ে যার যার মনে হবে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টে এসে জানাবেন। তো চলুন, ভোটার লিস্ট এসআইআর এর নাম নথিভুক্ত করার জন্য কি কি তথ্য প্রমাণের প্রয়োজন এবং এভিডেন্স দরকার লাগবে। তো ভয়ের কোনো ব্যাপার নাই, এসআইআর হবে, অবশ্যই হবে। আর সেই ম্যাচিংয়ের কাজ শুরু হয়ে গেছে, অনেক জেলায় শুরু হয়ে গেছে, অনেক জায়গায় বাকি আছে, অবশ্যই সেগুলো হতে থাকবে। আপাতত বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আপনার মেদিনীপুর, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ম্যাচিংয়ের কাজ প্রায় শেষ এবং অনেক জায়গায় কাজ চলছে, এবং নদিয়ায় এবং আরও যেসব জেলায় বাকি আছে সেগুলো কাজ হবে। দিনাজপুরে প্রথমে হয়েছে। তো সাধারণ মানুষের কোশ্চেন এবং ইলেকশন কমিশনের উত্তর কি হয় সেটা আমরা আগে শুনি এবং তার উত্তরটাও জানি, জেনে আমরা সতর্ক সহিত নিজেরা সচেতন হই এবং লোককেও সচেতন করার সহযোগিতা করি। চলুন আগে ভিডিওটা দেখে আসি, ফিরে আসছি ভিডিওর পরে। ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা কি কেন হয় তা বাংলা ও বাঙালি জানে বললেই চলে, কিন্তু এই এসআইআর হলে আপনার কি কি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন সেটা কি জানেন? 12টি নথি লাগবে, কিন্তু কখন কোনটা দেখাতে হবে, কিংবা আপনি বাড়িতে না থাকলে আপনার নথি কি অন্য কেউ দেখাতে পারবে? এই সকল প্রশ্নের উত্তর দেব আজকে দ্য ব্রিফিং রুমের আরও একটি পর্বে। সঙ্গে আমি অভ্র। এই পর্ব শুরুর আগে আরও একটা কথা জুড়ে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে এই এসআইআর ও এসআইআর সংক্রান্ত নথি নিয়ে আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষের সঙ্গে। তাদের তুলে ধরা প্রশ্ন বা তাদের তরফ থেকে ছুড়ে দেওয়া প্রশ্ন নিয়ে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম বিভিন্ন মহলের এক্সপার্টদের সঙ্গে। সেই তাদের পরামর্শের ভিত্তিতে যে উত্তর আমরা তৈরি করেছি সেটাকেই আপনাদের জন্য নিয়ে এলাম এক ছাদের তলায়। চলুন তাহলে শুরু করা যাক। আমার বাড়িতে যখন বিএলও আসবে তখন আমি কি করব? এই প্রশ্ন খুব স্বাভাবিক। বলা যেতে পারে রাজ্যে এসআইআর হলে জনসাধারণের তরফে নেওয়া প্রথম পদক্ষেপ হবে এটাই, অর্থাৎ প্রয়োজনীয় নথি দেখানো হবে কাজ, বা বলা যেতে পারে ফিল আপ করতে হবে এনুমারেশন ফর্ম, যেখানে তাদের চাওয়া 11টি নথির মধ্যে একটি অথবা দুটি বিএলওদের কাছে জমা দিতে হবে সাধারণ ভোটারকে। তাহলে বিএলও আধিকারিকরা কি কি নথি দেখতে চাইবে? বিহারকে যদি মডেল ধরে চলি, সেক্ষেত্রে বাংলাতেও প্রায় একই পরিস্থিতি দেখা যেতে পারে বললেই চলে। বিহারের মতো বাংলাতেও কমিশন চাইতে পারে 11টি নথি, আর সুপ্রিম কোর্টের জুড়ে দেওয়া একটি বিশেষ নথি, তা হলো আধার কার্ড। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, এই আধার কার্ড কমিশনের কাছে প্রামাণ্যপত্র নয়, পরিচয়পত্র। আর শুধুমাত্র বিহারের ক্ষেত্রে এটিকে 12তম নথি হিসেবে কমিশনকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কমিশন তা করেওছে। এবার আগামী দিনে বাংলাতেও করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আর বাকি পড়ে থাকা 11টি নথির মধ্যে সবকটি যে দিতে হবে এমনটা নয়, বিহারকে মডেল ধরে চললে দিতে হতে পারে একটি কিংবা দুটি নথি। আমার কাছে বার্থ সার্টিফিকেট না থাকলে আমি কি করব? জন্ম শংসাপত্র এই এসআইআর পর্বের সবচেয়ে চর্চিত বিষয়, যে প্রসঙ্গ শোনা গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। কারোর যদি জন্ম শংসাপত্র না থাকে সেক্ষেত্রে বিশেষ অসুবিধার কিছু নেই, বাকি 11টি নথির মধ্যে যে কোনো একটি থাকলেই হলো এবং সেগুলোই জমা দিতে হবে কমিশনের কাছে। শুধু আধার কার্ড দিলে হবে? একদমই নয়, কারণ প্রথম থেকেই আধার কার্ডকে প্রামাণ্যপত্র হিসেবে মান্যতা দিতে রাজি হয়নি কমিশন। সে সুপ্রিম কোর্ট হোক বা তাদের প্রকাশিত কোনো একটা গাইডলাইন, প্রতিটি জায়গায় একটাই কথা বলেছে নির্বাচন কমিশন, আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না, বরং পরিচয়পত্র হিসেবে এটাকে গ্রহণ করা যেতে পারে। তাই শুধু আধার কার্ড দেখালে আপনার নামের ওপর লাল কালির দাগ পড়তেই পারে। 21-এর বিধানসভা, 24-এর লোকসভা ভোটে আমার নাম আসেনি, আমি কি করব? আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু না থাকলে সেটা কিন্তু বেজায় গণ্ডগোল। এবার যদি ধরি ভোটার কার্ড রয়েছে তবু তারপরেও কোনো কারণে নাম ওঠেনি, সেক্ষেত্রে কমিশন আপনার বাবা মায়ের ভোটার কার্ড ও তাদের তালিকায় নাম রয়েছে কিনা সেটা যাচাই করবে। সেই ভিত্তিতে আপনার নাম নতুন করে সংযোজন করা যেতে পারে। আমি বাহার রাজ্য থেকে আসি, আমার কোনো প্রবলেম হবে না তো? কোনো অসুবিধেই নেই। আপনি এই দেশের নাগরিক সেটা প্রমাণ করাই মূল উদ্দেশ্য। আপনি আগে যে রাজ্যে থাকতেন সেখানকার ভোটার কার্ড থাকলে তা কমিশনের হাতে তুলে দেবেন, সেই ভিত্তিতেই নতুন ঠিকানায় তৈরি হবে নতুন কার্ড। আমার বাড়ি পুরুলিয়ায়, কাজের সূত্রে আমি কলকাতায় থাকি। গত দুটো নির্বাচনে আমার ভোট দেওয়া হয়নি। আমার ক্ষেত্রে কি এসআইআর এ কোনো অসুবিধা হবে? আমার দাদা বাইরে থাকে, এসআইআর এতে ওর কোনো ক্ষতি হবে না তো?
কর্মসূত্রে অনেকেই বাংলার বাইরে রয়েছেন, কেউ মুম্বাই, কেউ ব্যাঙ্গালোর, কারোর আবার বাড়ি পুরুলিয়া, থাকেন কলকাতায়। তাদের জন্য একটু সমস্যা হলেও হতে পারে। বিএলওরা যখন বাড়িতে আসবে আপনার পরিবারের নথি নেবে, সঙ্গে আপনারটাও নেবে। এরপর আপনার নথি প্রসঙ্গে তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা বলা যেতে পারে সংশ্লিষ্ট এলাকার ইআরওর মনে কোনো প্রশ্ন তৈরি হয়, তখন আপনাকে তলব করা হতে পারে। এছাড়াও যদি কারোর প্রশ্ন তৈরি নাও হয়, তারপরেও হয়তো তথ্য যাচাইয়ের জন্য একবার হাজিরা দিতে হলেও হতে পারে। 2002 সালে আমি যে বিধানসভার ভোটার ছিলাম, এই মুহূর্তে আমি অন্য বিধানসভার ভোটার। এসআইআর ক্ষেত্রে আমার কি কোনো অসুবিধা হবে? এই সমস্যার উত্তর আগেই দিয়েছি, খুব সাধারণ। আগে যে কেন্দ্রে নাম নথিভুক্ত ছিল তার প্রমাণ দিলেই চলবে। এবার ধরুন আপনার এই নতুন ঠিকানাতেও ভোটার কার্ড রয়েছে, আবার পুরনো ঠিকানাতেও একটা ভোটার কার্ড রয়েছে। সেক্ষেত্রে আপনার পুরনো ঠিকানায় নথিভুক্ত থাকা নাম বাদ দেবে কমিশন। পাসপোর্ট থাকলে কি হবে? এই এসআইআরে পাসপোর্ট একেবারে ব্রহ্মাস্ত্রের মতো, কারণ এসআইআরের জন্য যে 11টি নথির মধ্যে একটি বা দুটি নথি আপনাকে কমিশনকে জমা দিতে হবে, কমিশনের কাছে জমা দিতে হবে। তাতে পাসপোর্ট প্রমাণ করছে আপনার নাগরিকত্ব। আপনি যে ভারতের নাগরিক সেটাই বলবে আপনার পাসপোর্ট। তাই পাসপোর্টকে কার্যত ব্রহ্মাস্ত্র বললেও ভুল হবে না। এসআইআর নিয়ে এরপরেও আপনাদের মনে কোনো প্রশ্ন তৈরি হলে জানান কমেন্টে। যদি ভালো লাগে এ নিয়ে দ্বিতীয় পর্ব হতে পারে আপনাদের প্রশ্নকেই। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখলেন। সাধারণ মানুষের যে কোশ্চেন, সেই কোশ্চেনটার প্রত্যেকটা কোশ্চেনের আনসার এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো। তো বন্ধুরা, আপনাদের মনের মধ্যে যে দ্বিধা কোশ্চেনগুলো ছিল, নিশ্চিত আপনারা সেই অ্যান্সারগুলো পেয়ে গেছেন। তবে এবারে আমি যে কথাগুলো বলবো, এসআইআর হবার আগে যেমন কিছু নেতা আছে সরাসরি তারা বলছেন, বিজেপির নেতারা বিশেষ করে কোনো একটা পার্টি, ভারতীয় জনতা পার্টি লিডার্সরা তারা বলছেন যে আমরা মুসলমান যারা বাংলাদেশ থেকে এসছে তাদেরকে এদেশে রাখবো না। অবশ্যই এটার সঙ্গে আমি একমত, কারণ বাংলাদেশ থেকে যেসব মুসলমানরা আসবে তারা আমাদের দেশের নাগরিক নয়। তারা কেন এদেশে থাকবে? অবশ্যই থাকবে না। তবে বাংলাদেশ থেকে যারা হিন্দুরা এসেছে শরণার্থী হিসেবে, তাদেরকেও আমরা এদেশে রাখবো না। তারাও আমাদের দেশের নাগরিক নয়। এটাও আমার একটা সহমত, কারণ নাগরিকত্ব দেবার অধিকার দেশ বলে, সংবিধান বলে। সংবিধান যদি নাগরিকত্ব দিতে হয়, সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত জাতিকে নাগরিকত্ব দিতে হবে। নাগরিকত্ব দেওয়ার কারণ বাবার কেলে সম্পত্তি নয়, প্রপার্টি নয়, কেউ নাগরিকত্ব দিতে পারে। যদি নাগরিকত্ব দেবার ক্ষমতা কারোর থাকতো, তাহলে এর আগে যে সরকার ছিল, আজকের সংখ্যালঘুদের অন্য দেশ থেকে যারা অন্য জাত, মুসলিম ছাড়া যারা অন্য জাতের মানুষ আসছে, তাদেরকে নাগরিকত্ব দেবে বলছেন। তাহলে এর আগে যে সরকার ছিল, তারাও তো মনে করলে তারাও তো সংখ্যালঘুদের, অন্য দেশ থেকে আসা সংখ্যালঘুদের তো নাগরিকত্ব দিতে পারত। কিন্তু না, এটা সম্ভব নয়। এটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, বোকা বানানো হচ্ছে। আর সাধারণ মানুষ এদের কথাই শুনে ভারতের প্রত্যেকটা নাগরিককে বলবো, এই সমস্ত ধোঁকাবাজ নেতাদের পাল্লায় পড়বেন না, কারণ এরা কারো নাগরিকত্ব দিতে পারে না। আমরা যারা দেশে বসবাস করি স্বচ্ছ নাগরিক, আমাদের নাগরিকত্ব হরণও করার অধিকারও নেই, আর করতেও পারবে না। কারণ এরা শুধু ভোট আসলে এরা শুধু সামনে ভেসে থাকার জন্য এবং ভোটের প্রচার করার জন্য এই সমস্ত কার্যকলাপগুলো গরম গরম কথা বলে থাকে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য এই কাজগুলো করে থাকে। তা এই অশুভ শক্তিগুলোর বিরুদ্ধে আমরা লড়বো একসঙ্গে, এই বলছি বন্ধুরা। কারণ একটা শেষ কথা বলি আপনাদেরকে, আসামে এনআরসি হয়েছিল। তাই আসামে এনআরসি হয়েছিল, মূলত আসাম রাজ্যটা বাংলাদেশ বর্ডারের সীমান্তের কাছাকাছি পড়ে। তা সেখানে 23 লক্ষ প্রায় অবৈধ ভোটার, অবৈধ নাগরিক বলে ঘোষণা হয়। তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়। 23 লক্ষের মধ্যে প্রায় 2 লক্ষর একটু বেশি মুসলমান সম্প্রদায়ের ছিল, আর বাকি সব সনাতন ধর্মের মানুষ ছিল। তা বন্ধুরা, প্রথম যারা গলাবাজি করছে নাগরিকত্ব দেবো অন্য ধর্মের মানুষদেরকে শরণার্থী হিসেবে, তো তাদেরকে আগে প্রশ্ন করবেন যে আসামে রাজ্যের যে নাগরিকত্ব দেওয়ার কথা হয়েছিল,
যারা ডিটেনশন ক্যাম্পে আছে তাদের সেই যে 20 লক্ষ প্রায় মানুষ অন্য ধর্মের মুসলমান ছাড়া, তো তাদের কি আপনারা নাগরিকত্ব আজ পর্যন্ত দিতে পেরেছেন? নাগরিকত্ব সুরক্ষিত দিতে পেরেছেন? পারেননি। অর্থাৎ এসব চাপা মারা গল্প বন্ধ করুন, কারণ কোনো পার্টি স্থায়ী নয়। আজ পার্টি আছে, পার্টি চলে যাবে। সংবিধান আমাদের চিরস্থায়ী এবং সেটা মানতে সব পার্টির জন্য বাধ্য। তা বন্ধুরা, জানি না আপনারা যদি বা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে এসে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা গঙ্গাপুর টিভির পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।